উম, নমস্কার, আমি কিঞ্জল চক্রবর্তী। আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করবার চেষ্টা করব, যেটা একটি অত্যন্ত ট্রেন্ডিং একটা ব্যাপার, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে যারা রিসার্চার্স রয়েছেন, যারা অ্যাকাডেমিশিয়ানস রয়েছেন, তাদের এই বিষয়টাকে নিয়ে ভাবা প্রয়োজন। আমি সম্প্রতি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন বিদগ্ধ মানুষদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি, এবং এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমার এই কাজটা করা প্রয়োজন বা এই জায়গাটাকে এক্সপ্লোর করা প্রয়োজন। যারা আমরা মূলত সাইকোলজি ফিল্ড নিয়ে কাজ করি, এডুকেশনাল সাইকোলজি, সাইকোলজি অফ ইনস্ট্রাকশন বা যে কোনো ইনস্ট্রাকশনাল ডিজাইন রিলেটেড ফিল্ডে আমরা রয়েছি, প্রত্যেকে আমাদের লার্নিংকে নিয়ে কিন্তু কাজ করা একটা অত্যন্ত বাঞ্ছনীয় একটা বিষয়ের মধ্যে এসে পড়ে আর কি। মানে আমরা প্রত্যেকেই লার্নিংকে নিয়ে কিন্তু কাজ করে থাকি। অন্ততপক্ষে সাইকোলজি যারা পড়েন, খুব বেসিক লেভেলে সাইকোলজি যারা পড়েন, যারা গ্র্যাড লেভেলে পড়েন, পোস্ট গ্র্যাড লেভেলে পড়েন, প্রত্যেকে কিন্তু, যারা ধরা যাক এরকম হতে পারে যে ইউপিএসসি বা অন্যান্য ফিল্ডে যারা পড়াশোনা করেন সাইকোলজিতে, একটা লার্নিং বলে একটা চ্যাপ্টার তাদের থাকেই। এডুকেশনাল সাইকোলজির হয়তো আমরা যদি দেখি লার্নিংয়ের ক্ষেত্রে ফিল্ডটা একটু ব্রড ফিল্ড, একটু স্প্যানটা তার বড়, এবং সাইকোলজি অফ ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশনাল ডিজাইনার হিসেবে যারা কাজ করেন তাদেরকেও লার্নিং নিয়ে ভাবতে হয়। প্রশ্ন হচ্ছে, যারা এডুকেশন পড়েন বা এডুকেশনাল সাইকোলজি পড়েন, সেই ক্ষেত্রে লার্নিংয়ের প্রয়োজনীয়তাটা একটু বেশি বা লার্নিংটা পড়ার প্রয়োজনীয়তাটা একটু বেশি, তার কারণ পদ্ধতিটাই বা মেথোডোলজিটাই পুরোপুরি ওরিয়েন্টেড হয় টুয়ার্ডস লার্নিং। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লার্নিংকে নিয়ে আমরা যদি একটু ইনডেপথ ওয়েতে ভাববার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে হয়তো কিছু ইমপ্লিকেশনসের মধ্যে দিয়ে লার্নিংয়ের প্রয়োজনীয়তাটা শেষ হয়ে যায়। মানে বর্তমানে আমাদের যে স্ট্রাকচারে পড়াশোনাটা হচ্ছে, আমাদের সাউথ এশিয়াতে বা আমাদের ইন্ডিয়াতে বলতে পারি, যে পার্সপেক্টিভ এডুকেশনাল সাইকোলজি পড়ানো হচ্ছে বা যে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে পড়ানো হচ্ছে, তাতে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা খুব একটা মানে উপযোগী বা খুব এফেক্টিভ নয় আর কি। এটা আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, অন্তত আমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা যায়। যেমন একটা সমস্যা হচ্ছে টার্মিনোলজি, দ্বিতীয় সমস্যা হচ্ছে যেটা আমরা বলতে পারি যে কনসেপচুয়ালাইজেশন। এগুলোর ক্ষেত্রে ভীষণ সমস্যা দেখা যায়। যেমন এমার্জিং ট্রেন্ডসগুলো, বিভিন্ন ধরনের নিউ থিওরিজগুলো যেমন আমরা সেখানে রাখি না। যেমন একটা আমি উদাহরণই দিতে পারি, যেমন ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আমরা সবাই আলোচনা করি। ট্যাক্সোনমি নিয়ে আমার কিছু কাজ যেহেতু রয়েছে, ট্যাক্সোনমি নিয়ে আমরা প্রচুর আলোচনা করে থাকি। ব্লুমস ট্যাক্সোনমির মধ্যে কিন্তু আমরা সেই ট্যাক্সোনমিক যে অ্যানালিসিস বা ট্যাক্সোনমি ওরিয়েন্টেড যে আমাদের ডিসকাশন, সেটা কিন্তু শেষ হয়ে যায়। মানে আমরা দেখেছি যে ব্লুমস ট্যাক্সোনমি অ্যান্ড ব্লুমস ট্যাক্সোনমি রিভাইসড, এই দুটোর মধ্যেই কিন্তু আলোচনা শেষ, বা আলোচনার গভীরতা এর বাইরে আর যাচ্ছে না। এই জায়গার থেকে আমি যদি প্রচুর ট্যাক্সোনমি আমি আনতে পারি, যে ধরা যাক ফিঙ্কস ট্যাক্সোনমি, মার্জানোস ট্যাক্সোনমি, ডেভিড মেরিলের কম্পোনেন্ট ডিসপ্লে থিওরি, জ্ঞানের যেটা 5 টাইপস অফ লার্নিং আউটকাম, যেটা আউটকাম ওরিয়েন্টেড ট্যাক্সোনমি, এই ধরনের ট্যাক্সোনমিগুলোকে কিন্তু আনা হয় না। এবং সব থেকে বড় কথা, ফিঙ্কস এবং জ্ঞানের মধ্যে যেটা আর কি আমি অন্তত স্পেসিফিক্যালি লক্ষ্য করেছি, যে একটা এক্লেকটিভ এনভিশন কিন্তু রয়েছে, যে ফিঙ্কস ট্যাক্সোনমি এবং জ্ঞানের যে ট্যাক্সোনমি, এই দুটোর মধ্যে কিন্তু কগনিটিভ ইফেক্টিভ সাইকোমোটর, এই পার্সপেক্টিভগুলো কিন্তু আলাদা করে কোথাও বলা হয়নি। অর্থাৎ একটা ইন্টিগ্রেটেড ওয়ার্ডসের মধ্যে দিয়ে, অন্তত পক্ষে ধরা যাক আমি যদি দেখি যে ইন্টেলেকচুয়াল স্কিলস, ভার্বাল ইনফরমেশন স্ট্র্যাটেজিস, এর মধ্যে দিয়ে এইটা যেমন একটা কগনিটিভ ওরিয়েন্টেশনকে রিপ্রেজেন্ট করছে, একইভাবে মোটর স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড সে একই ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে। তাহলে সেটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড বা এক্লেকটিক একটা ওয়ার্ডস, এক্লেকটিক একটা এনভিশনসের মধ্যে দিয়ে সেটাকে আমরা বিবেচনা করছি। একইভাবে আমি যদি ফিঙ্কস ট্যাক্সোনমিতে যাই, তাহলে সেখানে কেয়ারিং, হিউম্যান ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু একটা এফেক্টিভ ওরিয়েন্টেশনকে কিন্তু রিপ্রেজেন্ট করে, যেটা আমি এর আগেও প্রচুর আলোচনা করেছি। এই জায়গাগুলো কিন্তু আমরা লাইমলাইটের মধ্যে, বা আমরা যে কারিকুলাম রিকনস্ট্রাকশন বা কারিকুলাম যে ডেভেলপমেন্ট করছি, তার মধ্যে এই বিষয়গুলোকে কিন্তু আনছি না। আরেকটা যে এইটা তো একটা গেল, এটা তো কারিকুলাম ডেভেলপমেন্টের জায়গাটা আমি বললাম, বা আমাদের যে ল্যাক অফ
এডুকেশনাল সাইকোলজি টিচিং, সেই জায়গাটার গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাজ এ ডিসিপ্লিন এই জায়গাটাতে ল্যাক কোথায় কোথায় আছে। অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি বর্তমানে যে পার্সপেক্টিভে আমাদের সাউথ এশিয়াতে অন্ততপক্ষে পড়ানো হচ্ছে, তাতে আমরা যেটা মানে দেখতে পাচ্ছি আর কি, বা আমার যেটা মনে হচ্ছে আর কি, যে লার্নিংয়ের প্রসঙ্গ বা লার্নিংয়ের যে কনটেক্সচুয়াল যে ডাইলিউটেশন, মানে অন্তঃকরণে প্রবেশ করার যে বিষয়টা, সেই জায়গাটা কিন্তু খুব একটা পরিষ্কার নয় বলে আমার মনে হয়। পার্সোনালি যেটা মনে হয় যে একটা চ্যাপ্টারের মধ্যে বা একটা মানে একটা কন্টেন্টের মধ্যে, একটা জায়গার মধ্যে সেইটাকে সীমাবদ্ধ করে দেওয়া, এবং প্রসঙ্গত কিছু কম্পোনেনশিয়াল অ্যানালিসিস, ধরো এডুকেশনাল ইমপ্লিকেশনস, মানে আমি এরকম থেকে লার্নিংয়ের এডুকেশনাল ইমপ্লিকেশনস বার করছি, তাহলে সেই প্রসঙ্গ মানে ব্যাপারটা অনেকটাই মানে কিছু কিছু ক্ষেত্রে আবার হাস্যকর হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে একটু ল্যাক অফ ক্ল্যারিটি থাকে। তো আমার মনে হয়েছে যে এই জায়গাগুলো একটু রিভাইজ করা দরকার, এই জায়গাগুলো একটু মানে একটু একটু ক্রিটিক্যালি একটু জায়গাগুলোকে একটু মডিফাই করা দরকার। আমি এরকমও বলতে পারি যে লার্নিংয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে লার্নিংয়ের একটা মেডিয়েশনাল ফোর্স হিসেবে সবসময় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যে ইন্টেলিজেন্স, মোটিভেশন, পার্সোনালিটি ইত্যাদি। কিন্তু কার্যতই লার্নিংকে কতটা সেটা এনরিচড করছে, কতটা এমপাওয়ার্ড করছে, এবং একটা প্রপার লার্নিংকে এক্সিকিউট করার ক্ষেত্রে পার্সোনালিটি, মোটিভেশন, এগুলোর ভূমিকা কত, শুধুমাত্র একটা ফ্যাক্টর বা শুধুমাত্র একটা মিডিয়েশনাল ফোর্স হিসেবে নয়, একটা ইন্টিগ্রেটিভ একটা কম্পোনেন্ট হিসেবে, একটা ইন্টিগ্রেটিভ একটা ডাইমেনশন হিসেবে সেটা কতটা লার্নিংকে এম্পাওয়ার্ড করছে, লার্নিংকে একটা নেভিগেটিং একটা কনটেক্সটের মধ্যে সেটাকে ব্যবহার করতে কার্যকরী করছে, সেই জায়গাটা কিন্তু মানে একটু ভাবনা চিন্তার প্রয়োজন আছে, এবং সেই জায়গাটা একটু ল্যাকই রয়েছে আমার মনে হয়। মানে ধরা যায় শিখনের ক্ষেত্রে বা লার্নিংয়ের ক্ষেত্রে মোটিভেশনের ভূমিকা এই জায়গাতেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে বিষয় দুটো কনজাংক্টেড, বিষয় দুটো কোরিলেটেড, এবং সেইখান থেকে আমি কি নিউ ইনসাইটস ডেভেলপ করতে পারি অ্যাবাউট লার্নিং, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে লার্নিংকে ডিফাইন করার ক্ষেত্রে এডুকেশনাল সাইকোলজির যে কনভেনশনাল নোশন, সেই কনভেনশনাল নোশনটা কিন্তু ইজ নট এনাফ। কাজেই সেটার একটা মডিফিকেশন প্রয়োজন, একটা সেপারেট ডিসিপ্লিন, মানে ডিসিপ্লিন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি একটা ইন্টারডিসিপ্লিনারি বা একটা ট্রান্সডিসিপ্লিনারি ভিউ পয়েন্ট প্রয়োজন, যার মধ্যে দিয়ে আমি লার্নিংকে আরও ব্যাপক অর্থে আমি এক্সপ্লেন করতে পারি। সেই প্রসঙ্গে আমাদের যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্ট্যানফোর্ড, বিভিন্ন ধরনের যে উন্নত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেখানে আমাদের এডুকেশন প্লাস এডুকেশনাল সাইকোলজি অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশনাল যে পার্সপেক্টিভসগুলোকে, শিক্ষার বিভিন্ন ব্যবস্থাপনাগুলোকে, ক্ষেত্রগুলোকে খুব ইন্টেন্সিভলি আলোচনা করা হয়, সেখান থেকেই একটা কনসেপ্ট তারা ডেভেলপ করছেন, দ্যাট ইজ কল লার্নিং সায়েন্স। অর্থাৎ এমন একটা ইন্টারডিসিপ্লিনারি ভিউ পয়েন্ট বা এমন একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচের মধ্যে দিয়ে কিন্তু সামগ্রিকভাবে, সর্বান্তকরণে আমি কিন্তু মাল্টি ডাইমেনশনালি লার্নিংকে এক্সপ্লোর করতে পারবো, লার্নিংকে ইনোভেট করতে পারবো, মানে লার্নিংয়ের বিভিন্ন অ্যাসপেক্টসগুলোকে ইনোভেট করতে পারবো, তার পসিবিলিটিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। সুতরাং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট যে একটা সেপারেট ফিল্ড তৈরি হচ্ছে, একটা ইন্টিগ্রেটেড ফিল্ড তৈরি হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি একটা ডাইমেনশনের মধ্যে দিয়ে, যেখানে সম্পূর্ণভাবে কিন্তু লার্নিংকে ডিফাইন করবার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গেই আমার একটি কাজ, যেটি আমি অলরেডি শুরু করেছি, এবং সেই কাজটি সম্প্রতি আমি প্রকাশ করার দিকেও আমার কাজটি চলে যাচ্ছে, দ্যাট ইজ লার্ন টু ডিফাইন দ্য পসিবিলিটিস অফ লার্নিং সায়েন্স, টু ডিফাইন দ্য perspectives and context of learning science in the field of education and all kinds of academic perspectives. সো এই জায়গাটা নিয়ে আমার একটা কাজ, এবং এটি নিয়ে আমি একটি বই সম্প্রতি লেখা শেষ করলাম, দ্যাট ইজ দ্য এমার্জিং ইনসেপশন অফ লার্নিং সায়েন্স, যেখানে লার্নিং সায়েন্স একটা স্বতন্ত্রভাবে এডুকেশনাল সাইকোলজি লিমিটেশনসগুলো কীভাবে ওভারকাম করছে, এবং সামগ্রিকভাবে লার্নিংকে কতটা প্রপারলি ডিফাইন করছে।
আমরা কীভাবে লার্নিংকে ডিফাইন করতে পারি? লার্নিংকে তো আমরা যেভাবে ডিফাইন করি, দ্যাট ইজ কিছু থিওরির মধ্যে দিয়ে ডিফাইন করি, কিছু স্কুলস অফ থটের মধ্যে মধ্য দিয়ে ডিফাইন করি। যেমন কগনিটিভিজম একভাবে ডিফাইন করছে, বিহেভিয়ারিজম একভাবে ডিফাইন করছে, কনস্ট্রাকটিভিজম একভাবে ডিফাইন করছে। কেউ বলছে মডিফিকেশন অফ বিহেভিয়ার, কেউ বলছে মডিফিকেশন অফ এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচার, কেউ বলছে ক্রিয়েশন অফ নলেজ অ্যান্ড সেন্স মেকিং প্রসেস, অ্যাক্টিভ সেন্স মেকিং প্রসেস, কেউ বলছে through connecting to the outer world, এবং কেউ বলছে টু ট্রান্সফর্ম দ্য আইডিয়াস অ্যান্ড ভ্যালিউস। তো এরকমভাবে একটা নেভিগেটিং একটা ভিউ পয়েন্টের মধ্যে দিয়ে, অর্থাৎ যেখানে কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, যেখানে কোনো নির্দিষ্ট ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু বেঁধে ফেলার একটা প্রবণতা নেই, যেখানে কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি, আমরা করেছি বা আমরা এখনও করে চলেছি। আর একটা আমরা যেটা করি যে বিভিন্ন থিওরিটিক্যালি আমরা ডিফাইন করবার চেষ্টা করি, সেটা আমরা কগনিটিভ থিওরির মধ্যে রিচার্ড মেয়ার থেকে শুরু করে বিভিন্ন এদের ভাবনা চিন্তাগুলোকে আমরা ডিফাইন করি। ক্লাসিক্যাল যে থট, তার মধ্যে পাভলভ আছে, স্কিনার রয়েছে, তাদের এগুলো দিয়ে আমরা ডিফাইন করবার চেষ্টা করি। তার থিওরিটিক্যাল একটা ভিউ পয়েন্ট রয়েছে, একটা রয়েছে তার ডিফাইনিং ভিউ পয়েন্ট, একটা রয়েছে তার অ্যাট্রিবিউটিং বা অ্যাট্রিবিউটের ভিত্তিতে একটা ভিউ পয়েন্ট রয়েছে, একটা থিওরিটিক্যাল ভিউ পয়েন্ট রয়েছে। আর একটা ভিউ পয়েন্ট যেটা আমরা লক্ষ্য করতে পারি, দ্যাট ইজ যে ভিউ পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভিউ পয়েন্টস অফ দ্য এক্সপার্ট ওপিনিয়ন্স, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিবর্গ সেটাও কিন্তু সামগ্রিকভাবেই তারা কীভাবে ডিফাইন করছে। কিন্তু এই সমস্ত ভিউ পয়েন্টগুলো কিন্তু একটা কনভেনশনাল নোশন থেকে কিন্তু একটা ব্যবহার করা হয়, এবং এই জায়গাটাতে অসুবিধা কী, যে কোনো জায়গা এই কনভেনশনাল নোশন থেকে যেহেতু এই বিষয়গুলোকে ব্যাখ্যা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্যাটিক ওরিয়েন্টেশন কিন্তু এই সংজ্ঞাগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। তো সুতরাং এই ভিউ পয়েন্টগুলোর মধ্যে থেকে আমাদের যে ভিউ পয়েন্টটা ডেভেলপ করতে হবে, দ্যাট ইজ ইন্টারডিসিপ্লিনারি ভিউ পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা কীভাবে লার্নিংকে এক্সপ্লোর করবার চেষ্টা করছি। দ্যাট ইজ এডুকেশন সাইকোলজিতে একটা আছি, দ্যাট ইজ এ ক্লাসিক্যাল ভিউ পয়েন্ট, যেখানে আমি থিওরিটিক্যাল ইনভিশনস ওই সমস্ত গিয়ে ঢুকছে। পিওর সাইকোলজি আছে, সাইকোলজির অন্যান্য ব্রাঞ্চের মধ্যেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও রয়েছে নিউরোসায়েন্স, অর্থাৎ নিউরোসায়েন্স মানে হচ্ছে আমাদের আফটার বায়োলজিক্যাল রেভলিউশন আমরা কীভাবে লার্নিংকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি, অর্থাৎ নিউরোবায়োলজিক্যাল বিহেভিয়ারিজমের মধ্যে দিয়ে বা নিউরোসাইনাপটিক ট্রান্সমিশন ইত্যাদি এই সমস্তর মধ্যে দিয়ে যে নিউরোকেমিক্যালসের যে ভূমিকা, সেটা আমাদের লার্নিংয়ে কতটা, সেই জায়গাটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। ধরা যাক আমরা বলতে পারি ডোপামিন, অক্সিটোসিন, এগুলোর ভূমিকা আমাদের লার্নিংয়ের মধ্যে কতটা, আমাদের সাইন্যাপসগুলো যে তৈরি হচ্ছে এবং সে ব্রেন প্যাটার্নসগুলো যে আমাদের তৈরি হচ্ছে এবং সেগুলোকে এক্সাইট করার মধ্যে দিয়ে সেগুলো এক্সাইট করছে এবং এক্সাইট করার মধ্যে দিয়ে পুনরায় আমরা একটা নেভিগেটিং কনস্ট্রাকশনের মধ্যে যাচ্ছি। এইটা একটা ভিউ পয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ নিউরোসায়েন্স, কম্পিউটার সায়েন্স, অ্যানথ্রোপোলজি, আর্কিটেকচার, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা লার্নিংকে কীভাবে ব্যাখ্যা করছি। এই ব্যাখ্যা করার মধ্যে দিয়ে কিন্তু দেখা যাবে আমাদের যে ওয়াইডার রেঞ্জ অফ পসিবিলিটি সেটা বেড়ে যাচ্ছে, এবং সামগ্রিকভাবে ধরো কনস্ট্রাকটিভিজম থেকে নিউরো কনস্ট্রাকটিভিজমে যদি আমি আসি, অর্থাৎ এই যে নলেজ কনস্ট্রাকশনের বিষয়টা, এটাকে যদি আমি নিউরোলজিক্যালি ব্যাখ্যা করি, আমি যদি বায়োলজিক্যাল বিহেভিয়ারিজমের মধ্যে দিয়ে এই কনস্ট্রাকশনটাকে আমি ব্যাখ্যা করবার চেষ্টা করি, তাহলে আমি কীভাবে ব্যাখ্যা করব। এছাড়াও যদি আমাদের বেসিক যে কগনিটিভ এবিলিটিসগুলো, যেগুলো লার্নিংয়ের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, সেই বিষয়গুলো, ধরো যাক মেটাকগনিশনের একটা লিমিটেশন রয়েছে, আমি এটি এপিস্টেমিক কগনিশন অবধি গেলাম, তারপরে আমি কীভাবে যাব, অর্থাৎ ট্রান্সহিউম্যানিস্ট নোশন অ্যাজ ওয়েল অ্যাজ এ পোস্ট হিউম্যানিস্ট নোশন, মানে পোস্ট হিউম্যানিজমের পরে আসে ট্রান্সহিউম্যানিজম, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য এক্সিস্টিং অর কনভেনশনাল নোশনস অফ হিউম্যান অ্যাবিলিটিস, তারপরে সেখান থেকে আসছে সেগুলোকে কীভাবে ওভারকাম করা যায়। সেখান থেকে আর কি অগমেন্টেড কগনিশন, কোয়ান্টাম কগনিশন, অর্থাৎ যে ডাইকোটোমাস থিঙ্কিংগুলোকে রিজলভ করার মধ্যে দিয়ে আমি কীভাবে কগনিটিভ মডিফাইবিলিটি বাড়াবো, যেটা কোয়ান্টামের যে থিওরিটিক্যাল কোয়ান্টাম ব্যবহার, ম্যাক্স প্ল্যাঙ্কের যে আইডিয়া, সেগুলোকে ব্যবহার করে আমি কীভাবে করবো। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু লার্নিং সায়েন্সের অন্তর্গত, যেগুলো ব্যবহার করলে, যেগুলোকে ইন্টিগ্রেট করলে সামগ্রিকভাবে দেখা যাবে যে অত্যন্ত একটা
ওয়াইডার রেঞ্জ অফ পসিবিলিটিস, বা একটা আমরা বলতে পারি একটা সাংঘাতিক রকমের ম্যানিফেস্টেশন কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং এডুকেশন সাইকোলজি যেগুলো একটা মনোডিসিপ্লিনারি ওরিয়েন্টেশন ছিল, সেখান থেকে কিন্তু একটা ট্রান্সডিসিপ্লিনারি ওরিয়েন্টেশনের দিকে কিন্তু আমাদের ভাবনা চিন্তাগুলোকে আমরা নিয়ে যেতে পারবো আর কি। তো আমি সেই বইটি লিখেছি, এবং সেই বইটির মধ্যে কিছু কিছু বিষয় আমি ইনভলভ করবার চেষ্টা করেছি, ইনকর্পোরেট করবার চেষ্টা করেছি। আমি বইটি কাজকর্ম শুরু হয়ে গেছে, বইটি প্রকাশিত হবে, এবং আশা করি কিছুটা হয়তো খুব অল্প পরিসরে হলেও হয়তো সেটা একটা ফিউচার প্রসপেক্টকে একটা ইনোভেট করতে সহায়তা করবে। তো এই জায়গাগুলো বিশেষ করে আমাদের লার্নিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষভাবে দেখেছি যে তিনটে বিষয় অত্যন্ত মানে গভীরভাবে কিন্তু আমাদের লার্নিংকে প্রভাবিত করেছে। একটা হচ্ছে গ্লোবালাইজেশন, একটা হচ্ছে টেকনোলজিক্যাল রেভলিউশন, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল রেভলিউশন। যে গ্লোবালাইজেশনের মধ্যে দিয়ে একটা ফ্রি ট্রান্সমিশন বা ফ্রি ট্রানজ্যাকশন বা একটা ট্রান্সফরমেশনের জায়গা তৈরি হয়েছে, যেটা আমাদের যে ভিউ পয়েন্টস বা এক্সিস্টিং ডিফাইনিং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কোনো বিষয়ের, সেগুলোকে পাল্টে দিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজিক্যাল রেভলিউশন, যেটা আমরা এমআরআই হতে পারে বা ইত্যাদি, যেগুলো আমরা মানব শরীরের যে জায়গাগুলোকে আমরা দেখতে পেতাম না, যে বিষয়গুলোকে আমরা জানতাম না, যে বিষয়গুলো মানে প্রপারলি আমরা ডিফাইন করতে পারতাম না, নিউরোবায়োলজিক্যাল নিউরোবায়োলজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আমরা লার্নিংয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করছে, বিভিন্ন ধরনের নিউরোকেমিক্যালসের ভূমিকা, সেগুলো কি, সেগুলোকে আমরা জানতে পারছি। দ্যাট ইজ এ বায়োলজিক্যালি রেভলিউশনারি যে ক্ষেত্র সেটা। এবং আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল রেভলিউশন। টেকনোলজিক্যাল রেভলিউশনের মধ্যে সব থেকে বড় ইনোভেশন হচ্ছে দ্যাট ইজ দ্য ইনোভেশনস অ্যাবাউট এআই। তো সেই জায়গাগুলোকে আমরা এক্লেকটিক একটা ওয়ার্ডস হিসেবে, একটা মেল্টিং পট অফ ডাইভার্সিটি হিসেবে আমরা সেটা ব্যবহার করছি একটা ফিল্ডে, যেখানে খুব ব্রড ওয়েতে, যেখানে খুব ক্রিটিক্যালি, খুব ডেভেলপমেন্টালি আমরা সেই কনটেক্সটে ব্যবহার করব, এবং একটা নতুন ডিসিপ্লিন সেখানে তৈরি হচ্ছে, দ্যাট ইজ লার্নিং সায়েন্স। এবং বইপত্র খুব কম, মেটেরিয়ালস খুব কম, সামগ্রিকভাবে বিভিন্ন মানে ক্রিটিক্যাল জায়গা থেকে বিভিন্ন এক্সপার্ট ওপিনিয়ন্স, বিভিন্ন ধরনের সোর্সেস থেকে আমাকে এই বইটা লেখার ক্ষেত্রে আর কি কার্যকরী, মানে লেখার ক্ষেত্রে আর কি সহায়তা নিতে হচ্ছে আর কি। তো আশা করি কিছুটা হলেও এই জায়গাটা কিন্তু একটা ফিউচার প্রসপেক্টকে ইনোভেট করতে পারবে আর কি। তো যাই হোক, এটাই আমার বলার ছিল আজকে। তাহলে এটুকুই আমি বললাম। আশা করি আপনারা পরবর্তীকালে এই বইটা প্রকাশিত হলে আশা করি আপনারা পড়বেন, এবং আশা করি হয়তো কিছুটা হলেও আমরা এই জায়গাটার দিকে আমরা কিন্তু ওরিয়েন্টেড হতে পারবো। কারণ সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে 150 years ago, আমি গার্ডনারের কথাতেই বলি, যে 150 years ago we are dependent on philosophy, 50 years ago we are dependent on psychology, but now we are in a scientific age. আমরা কিন্তু একটা সায়েন্টিফিক এজে বসবাস করছি, এবং এখানে এম্পেরিক্যালি কতটা ভেরিফায়েবল বিষয়গুলোকে নিয়ে আমরা অ্যানালাইজ করতে পারি, বা কতটা এভিডেন্স বেসড প্র্যাকটিস নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে আমাদের ইনোভেট করতে হবে আর কি। আমি কিছু কিছু সেমিনার বা কিছু কিছু লেখার মধ্যে, আমার পেপারের মধ্যে লার্নিং সায়েন্সের কথা আমি উল্লেখ করেছি, এবং বেদান্তকে, আমার যে পূর্বের যে বইটি ছিল সেই বেদান্তের আলোচনার মধ্যে বা বেদান্তকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও কিন্তু আমি লার্নিং সায়েন্স কথাটা ব্যবহার করে সেখানে আমি ব্যাখ্যা করেছি। কাজেই আমাদের যদি সাস্টেনেবলি এডুকেশনকে এনরিচ করতে হয় অ্যাজ এ স্টুডেন্টস, অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ানস, অ্যাজ এ রিসার্চার, তাহলে কিন্তু আমাদের ইনোভেটিভ জায়গাগুলোকে আনতে হবে। একটা বিষয় নিয়ে থাকলে কিন্তু হবে না। অগমেন্টেড রিয়েলিটি, সেটা যখন কগনিশন বা কগনিটিভ মডিফাইবিলিটি জায়গা যাচ্ছে, সেটা কী ব্যবহার করছি, কীভাবে আমরা ব্যবহার করছি, এইটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু
আমরা ধরা যাক এই টেকনোলজিক্যাল ইনভেনশনসগুলো, মানে টেকনোলজিক্যাল যে ইনভেশনসগুলোকে, সেগুলোকে আমরা ধরতে পারবো না। সুতরাং সামগ্রিকভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বিচার করতে গেলে তাহলে কিন্তু আমাদের একটু এক্সটেন্ডেড পড়াশোনা করতেই হবে। তো এইটুকুই আমার বলার ছিল এবং এইটুকুই আমার বক্তব্য। যাই হোক, আপনারা আশা করি পড়বেন। ধন্যবাদ, শুভরাত্রি।